উনি পুরো মানুষটাই আমার সমস্যা। আর আমার উপর ওনার এই দরদটা আমাকে বিরক্ত করে। উনি যতদিন এমন নাটক করবে, আমিও ততদিন এমন করব। উনি নাটক করা বন্ধ করে দিলে আমার সমস্যাও শেষ হয়ে যাবে। কথা শেষ করে ওহি নিজের ব্যাগ কাঁধে নিয়ে চলে গেল সদর দরজা পেরিয়ে। সকলে সেখানে তাকিয়ে হতাশার শ্বাস ফেলল। অবনী বেগমও খুব গোপনে লুকিয়ে ফেললেন নিজের অনাকাঙ্ক্ষিত অশ্রুগুলো। সকালের কোমল আবহাওয়া এখন পাল্টে সাদা কালো রূপ ধারণ করছে। প্রচণ্ড বৃষ্টি আসবে হয়তো। চিত্রার ক্লাস শেষ হলো ঠিক বিকেল 4:30টার দিকে। চিত্রা ক্লান্ত পায়ে বেরিয়ে এলো কলেজ থেকে। বিরাট নামকরা এক কলেজেই সে পড়ে। পড়াশোনায় কোনো কমতি রাখেননি বাবা। বাহার বাইকে এত অপছন্দ করে, কিন্তু চিত্রা একমাত্র তার কাছে ভালো করে পড়ে বিধায় সেই অসহ্যকর ছেলেটাকে দাঁতে দাঁত চেপে সহ্য করে নেয়। কলেজ থেকে বের হয়েই চিত্রা বড় রাস্তায় দাঁড়ালো। বড় রাস্তার মোড়ে চোখ যেতে ভুরু কুচকালো চিত্রা। অবাক কণ্ঠে নিজেই বলে উঠল। মরে থাকা মেয়েটা ওড়না দিয়ে মুখ চেপে আরও ভালোভাবে ঢোক গিলে নিল দেখে চিত্রা অবাক ভাব আরও বাড়ল। সে কিছুটা হাঁক ছেড়েই ডাকলো, বনফুল, এই বনফুল, এই রে শোন। চিত্রার ডাক সকলের কানে পৌঁছালেও পৌঁছায়নি মেয়েটার কানে। সে একটা রিক্সা থামিয়ে উঠে পড়ল। চিত্রা তবুও কিছুটা ছুটে গেল সেখানে, কিন্তু ততক্ষণে রিক্সা তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়ে ফেলেছে। চিত্রা ভীষণ রকমের অবাক হয়েই আনমনে বলে উঠল, বনফুল তো এখানে কখনো আসেনি, চিনেও না, তবে মেয়েটা এখানে কি করছে? চিত্রার ভাবনার মাঝেই আকাশ গম্ভীরভাবে ডেকে উঠল। পরিবেশ আর একটু আদার হয়ে উঠল। আর ঠিক কয়েক মিনিট পেরোতে ঝপঝপ করে বৃষ্টি এলো, ভিজিয়ে দিল প্রকৃতির বক্ষ, শীতল করলো জনজীবন। সকলে ভিজে যাওয়ার ভয়ে ছোটাছুটি শুরু করলো। খুঁজে নিল নিজেদের রক্ষা করার স্থান। কেবল মুগ্ধ চোখে একটা মেয়ে দাঁড়িয়ে রইল খোলা আকাশের নিচে। তার কোনো তাড়া নেই, ব্যস্ততা নেই, ছুটোছুটি নেই। সেই বৃষ্টির পানি আহ্লাদে ছুঁয়ে দিচ্ছে। খিলখিল করে হেসে উঠছে আপন বেগে, আবার আকাশ পানে তাকিয়ে দুহাত মেলে দাঁড়িয়ে আছে। বয়সন্ধির বয়সই তো এমনই, ভীষণ আদরে, ভীষণ চঞ্চল। সেই বিকেল থেকে তুমুল ঝড় যে শুরু হলো তার থামার নাম করলো না। কিছুক্ষণ পর প্রাকৃতিক কাঁপিয়ে বজ্রপাত হচ্ছে। প্রকৃতি কি অদ্ভুত! আলোয় আলোকিত হয়ে যাচ্ছে, আবার সেকেন্ডে সে আলো হাওয়ায় মিলিয়ে প্রকৃতি হয়ে যাচ্ছে আধার। চিত্রাদের বাড়িতে আজ বিদ্যুৎ নেই। চারপাশের বাড়িগুলোতে এক দশা। ধানমন্ডির মতন বিলাসবহুল স্থানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়াটা বিস্ময়কর, কিন্তু ঝড়ের তাণ্ডব বেশি বিদায় এই বিস্ময়কর কাজটা দেখা মিলল। চিত্রাদের ড্রয়িং রুমে চলছে সৌরবিদ্যুতের বাতি, যা খুবই হালকা আলো দিচ্ছে। সে আলোতেই রান্নাঘরের কাজগুলো সেরে নিচ্ছে বাড়ির মহিলারা। ওহি তার ঘরের ব্যাটারি সিস্টেমের টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে বইয়ে মুখ ডুবিয়ে বসে আছে। তার কোনো চিন্তা নেই কি হচ্ছে আশেপাশে তা নিয়ে। সে পড়তে পারলেই হলো। মেয়েটা পড়ুয়া ছিল অনেক আগে থেকেই, কিন্তু এতটাও পড়ুয়া ছিল না। সেও হাসতো, একটু দুষ্টমি করত, বৃষ্টি এলে ছুঁয়ে দিত। অনেকগুলো বছর হলো সে সব ছেড়েছে, নিজেকে আবদ্ধ করে ফেলেছে একটা বস্তুতে। একটাতেই যেন সে বেঁচে থাকার অক্সিজেন পায়। বেঁচে থাকার কিছু আঁকড়ে ধরতে হয়। ওহি বইও আঁকড়েছে। চাঁদনি দাঁড়িয়ে আছে তার বারান্দায়। খোলামেলা বারান্দা হয় অসুবিধে, বৃষ্টি ছাট ছুঁয়ে দিচ্ছে চাঁদনির শরীর। চারপাশ এতটাই অন্ধকার যে বোঝার উপায় নেই সে এখানে দাঁড়িয়ে আছে। গভীর ধ্যান তার আকাশ পানে। চোখে ভেসে উঠছে তার সুন্দর অতীতের দিনগুলো। সাদত ছেলেটা খারাপ না, বরং একটু বেশিই ভালো বলা যায়। চাঁদনিকে সে অনেক ভালোও বেসেছিল, কিন্তু সবসময় সবার প্রতি ভালোবাসা থাকবে এমন কোনো নিয়ম নেই বিধায় এখন সে ভালোবাসা ফুরিয়েছে। সেজন্য লোকটাকে একবারে খারাপ বলা যায় না। সে এককালে আমাদের ভালোবাসতো, তাকে চিরদিন আমাদের ভালোবাসায় রাখা উচিত, কৃতজ্ঞতা স্বরূপ। পৃথিবীতে ভালোবাসার মানুষের যে বড্ড অভাব। বাড়ির পাশে মধুমতি, প্রবাল হাওয়া বয় রে, বন্ধুর মনে রং লাগাইয়া পানে দিল জ্বালা রে। ইন্দুবালা নাকি? গানটা ভীষণ চেনা চেনা কেন লাগছে? হ্যাঁ, চাঁদনি চমকে গিয়েছিল হঠাৎ গানের স্বর শুনে।
কিন্তু কণ্ঠের মালিককে চিনতে তার 1 সেকেন্ডও ব্যয় করতে হয়নি। চেনার সাথে সাথেই সে বুড়ো কুচকালো, চোখ বড় বড় করে বলল। নিম্নয়। পাশের বিল্ডিং থেকে সেই পরিচিত কণ্ঠের হাসির শব্দ ভেসে এলো। কিছুটা ঠাট্টা করেই ছেলেটা বলল। আমার শরীর থেকেও কি পরিচিত সেই সুঘ্রাণটা বের হয় ইন্দুবালা? সেই সুঘ্রাণ আপনাকে চিনিয়ে দেয় আমার উপস্থিতি। চাঁদনি দৃষ্টি সরু করলো, তীক্ষ্ণ স্বরে বলল। কোনো সুগ্রাণ টুগ্রাণ আসছে না। তোমার কণ্ঠ শুনে বুঝলাম এটা তুমি। এত সিনেমাটিক হয় কিভাবে মানুষ? সাধারণ জ্ঞানও দেখি তোমার নেই। সওদাগর বাড়িতে সবাই এত জ্ঞানী যে আমাদের সাধারণ জ্ঞানগুলোও তাদের দিয়ে দিতে হয়েছে। কি আর করব বলুন? ঠাট্টা করো না নিম্নয়। ঠাট্টা করছি না তো, দুষ্টমি করছি। চাঁদনি তর্ক করল না। পাশের বিল্ডিংয়ের অন্ধকারে গাম্ভীর্যের দিকে তাকিয়ে রইল সে। ছেলেটাকে দেখা যাচ্ছে না, তবে বেশ বুঝতে পারছে ছেলেটা একটা পাতলা টি শার্ট জড়িয়ে 32 পাটি দাঁত বের করে নিশ্চয় হাঁটছে। চুলগুলো এলোমেলো হয়ে আছে আর বৃষ্টির কিছু অনির্দিষ্ট ফোঁটা ছড়িয়ে ছিটিয়ে আছে ছেলেটার মুখ জুড়ে। ভীষণ মিষ্টি লাগছে হয়তো ছেলেটাকে। ইস, মুখটা দেখতে পেলে ভালো লাগতো। ইন্দুবালা, হাঁটতে যাবেন? মিনময়ের হুট করে এমন প্রশ্নে বেগ অবাক হলো চাঁদনি। অবাক কণ্ঠে বলল। কি? এমন বৃষ্টিতে কই যাব হাঁটতে? চলেন না, মোড়ের দোকান থেকে চা খেয়ে আসি। বৃষ্টির মাঝে চা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। খেয়েছেন কখনো? চাঁদনি আনমনে উত্তর দিল। না, তাহলে চলো না, খেয়ে আসি দুজনে। চাঁদনি কিছুক্ষণ ভেবে বলল। আসছি, দাঁড়াও। আমার চিতই পিঠাকে জিজ্ঞেস করেন আসবে কিনা। ওর জ্বর এসেছে নিম্নয়। মেজো মা বোধহয় যেতে দিবে না। কি বলেন? আমার চিতল মাছের জ্বর এসেছে, আগে বলবেন না? চা খেয়ে ফেরার সময় দেখে যাব। এখন আপনি নামেন, আমিও নামছি। চাঁদনি উত্তর না দিয়ে ঘরে চলে গেল। কালো টি শার্টের উপরে একটা কালো জ্যাকেট জড়িয়ে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। একদিকে ঘরে টিমটিমে আলো, তার উপর সবাই যার যার মতন ব্যস্ত বিদায় চাঁদনিকে তেমন প্রশ্নের মুখেও পড়তে হলো না। অনায়াসে বেরিয়ে গেল। ধূপধাপ পায়ে নিচে নামতেই দেখলো মিনময়া হাসি মুখে দাঁড়িয়ে আছে তাদের বিল্ডিংয়ের দিকে তাকিয়ে। ঘর থেকে আকাশটা যতটা অন্ধকার মনে হচ্ছিল ততটা অন্ধকারও লাগছে না, বেশ আলো আছে। যতটা আলো থাকলে মিনময়ের সুন্দর হাসিটা দেখা যায়, ঠিক ততটা আলো। চাঁদনি রাস্তায় পা রাখার আগেই বেশ মাঝারি আকারে একটা ছাতা তার মাথার উপর মেলে ধরল মিনময়। চাঁদনি নিজের কপাল চাপড়ালো, কিছুটা আফসোসের স্বরেই বলল। আমি তো ছাতা আনতে ভুলে গেছি। আমি তো সেজন্যই এনেছি। তুমি কিভাবে বুঝলে আমি ছাতা আনতে ভুলে যাব? যেভাবে বুঝেছি আপনার আমার মুখটা দেখতে খুব ইচ্ছে করছে, ঠিক সেভাবেই এইটা বুঝেছি। চাঁদনি বিস্ফোরিত নয়নে তাকিয়ে রইল ছেলেটার পানে। মিনময় তখন হো হো করে হাসছে। আজকের দিন ভেজা সবচেয়ে নজরকাড়া দৃশ্য বোধ হয় এটা। এত সিগ্ধ, এত মুগ্ধ। ভাইজান, গিটারটা বাজাইবা না আজ? টং দোকানের ভেতরে থাকা 8-9 বছরের দিনুর কথা আর বাহার হাসলো। সে একটা টং দোকানে বসে সিগারেট টানছিল। পরিচিত দোকান, এখানে সে প্রায় প্রতিদিন 2 থেকে 3 বার এসে আড্ডা দেয়। আজও এই তুমুল বৃষ্টির মাঝে সে এখানে বসে মনের সুখে সিগারেট টানছিল। দিনু আবারও বলল। গিটারটা বাজাইবা না ভাইজান? না রে দিনু, বাজাবো না। বৃষ্টির শব্দটা বেশ সুন্দর, গিটারের শব্দ সুন্দর, কিন্তু দুইটা সুন্দর একসাথে মিলেমিশে গেলে ততটা মুগ্ধতা কাজ করে না। তখন তুই কোনটা রেখে কোনটা শুনবি ভেবেই পাগল হয়ে যাবি। এরপর একটাও শান্তি লাগবে না। এর চেয়ে ভালো একটাই শোন। দিনু বায়না ধরলো। টঙের দোকান থেকে নেমে এসে আবদার করে বলল। বাজাও না ভাইজান, তোমার ওই যন্ত্রটা বাজাইলে আমার অনেক সুখ সুখ লাগে। বাহার হো হো করে হাসলো। দিনুর মাথায় চুল এলোমেলো করে দিয়ে বলল। আচ্ছা তাই নাকি? তোর সুখ সুখ লাগে, কিন্তু কেন? জানি না গো, কিন্তু কি মিষ্টি লাগে শুনতে। আজ তুমি বাজাও আর আমি হাততালি দেব, কেমন? আচ্ছা দিস। কথাটা শেষ করে বাহার গিটারে সুর তুলল, কণ্ঠে গান ধরল। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো,
দিও তোমার মালাখানি বাউলের এই মনটারে, আমার ভিতর ও বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। বাহারের গানের তালে তালে দিনু ছেলেটা হাততালি দিচ্ছে কি দারুণ উচ্ছ্বাসে, কিন্তু মুহূর্তে সে আনন্দে মাখামাখি আদরে মুখটাকে পিষিয়ে দিল একটা দানবীয় ট্রাক। দিনুর পথের বেশ কিনারে হাততালি দিয়ে লাফাচ্ছিল। কোথা থেকে যেন এই ট্রাক হর্ন না বাজিয়েই সাই সাই করে ছুটে এলো। কিছু বুঝে ওঠার আগেই ছেলেটার শরীরটাকে পিষে ফেললো এক লহমায়। বাহারের কণ্ঠের গান থেমে গেল, গিটারের সরু তারটাও ছিঁড়ে কেটে গেল বাহারের হাত। বাহার স্তব্ধ চোখে অসহায় সেই ছেলেটাকে দেখল, যেই 8 বছরের ছেলেটার কাঁধে ছিল বোনের বিয়ে দেওয়ার স্বপ্ন, বাবাকে চিকিৎসা করিয়ে সুস্থ করে ফেলার আশা, সব আজ রাস্তায় পিষে গেল। দরিদ্রের শখ যেভাবে ধুলোয় লুটায় ঠিক সেভাবে। আকাশে মেঘপুঞ্জ ভেসে বেড়াচ্ছে মনের আনন্দে, কড়া রোদ্দুরে নাজেহাল প্রকৃতি। সময়টা ঠিক বিকেলের আগ মুহূর্ত। ওহি ভার্সিটি থেকে ফিরছে বাসায়। ঘরের বাইরে জুতার স্তূপ দেখে আপনা আপনি ভুরু কুঁচকে এলো ওহির। আজকে তো বাড়িতে কারো আসার কথা ছিল না, তবে এত অপরিচিত জুতোর হাট বসেছে কেন? কৌতূহলী হয়ে সে পা রাখল ড্রয়িং রুমে। অনেক অপরিচিত মুখের মাঝে একটি পরিচিত মুখমণ্ডল দেখেই চমকে গেল ওহি। বিরাট বড়সড় একটা ধাক্কাও যে খেলো তা নির্দ্বিধায় আঁচ করা যায়। ওহিকে দেখে বৈঠকখানায় আলোচনা যেন বিরতি ঘোষণা করলো। মুহূর্তেই রমরমা পরিবেশটা থিতিয়ে গেল। সোফা থেকে সুন্দরী এক ভদ্রমহিলা উঠে এলেন। ওহির গোলগাল ছোট মুখশ্রীতে হাত বুলিয়ে দিলেন বেশ আদুরে হাতে। আহ্লাদি কণ্ঠে বললেন, বড় হয়ে গেছিস তো। ওহি জবাব দিল না। সামনের চশমা পরা সুন্দর নারী মুখশ্রীটার দিকে তাকিয়ে রইল। ভদ্রমহিলা আবারও আদুরে কণ্ঠে বললেন, কবে এত বড় হলি? আপনি যাওয়ার পরপরই। খোঁজ নেননি তো, তাই জানেন না। অবশ্য খোঁজ নেওয়ার জন্য তো আপনি জানাননি। ওহির কাট উত্তরে সামনের ভদ্রমহিলা বোধ হয় কিছুটা ভড়কে গেলেন। সরু চোখে সোফায় বসে থাকা এক ভদ্র পুরুষের দিকে তাকালেন। লোকটা চোখ দিয়ে কি যেন ইশারা করে আশ্বাস দিলেন। তন্নাধ্যে রান্নাঘর থেকে ব্যস্ত পায়ে ছুটে এলেন অবনী বেগম। হাতে এক গ্লাস ঠান্ডা শরবত। মেয়ের দিকে শরবতের গ্লাস এগিয়ে দিয়ে ভাঙ্গা কণ্ঠে বললেন, নাও তোমার শরবত, বাহিরে ভীষণ গরম। ওহি অবনী বেগমের দিকে পূর্ণ দৃষ্টি দিল। শ্যামলাগর্ণের এই নারীর চোখ মুখ আজ বেশ শুকনো লাগছে। কপালে চিন্তিত একটা রেখাও আছে। সে যে বর্তমানে খুবই ভীতিগ্রস্ত তা তার হাবভাবেই বোঝা যাচ্ছে। ওহি ঠান্ডা শরবতের গ্লাসটা আলগোছে নিয়ে বেশ তৃপ্তি সহকারে পান করলো সেটা। যতক্ষণ না শরবত শেষ হয় ঠিক ততক্ষণ অবনী বেগম ঠায় দাঁড়িয়ে রইলেন। মেয়ের খাওয়া শেষ হতেই গ্লাসটা নিয়ে আবার চলে গেলেন রান্নাঘরে। অবনী বেগম রান্নাঘরে যেতে ওহি নিজের ঘরের উদ্দেশ্যে পা বাড়ালো। তার মাঝে ভদ্র মহিলা পিছু ডাকলেন, তোমার সাথে আমার কিছু কথা ছিল। ওহি বিরক্ত হলো বেশ। বিরক্তিকর একটা শ্বাস ফেলে বলল, আমি এখন ক্লান্ত। ভদ্রমহিলা ফোড়ন কাটলেন। একরোখা ভাব নিয়েই বললেন, কথাটা বেশি জরুরি। ওহু, প্লিজ ও নামে ডাকবেন না। আর হ্যাঁ, আপনি আগের মতোই রয়ে গেছেন, বিরক্তিকর স্বভাবের। ওহি, ভদ্রতাভাবে কথা বলো। উনি তোমার। নুরুল সওদাগরের গুরুগম্ভীর কণ্ঠ থেমে গেল ওহির মুখ ফেরানো দেখেই। অতপর ওহি তাড়া দিয়ে বলল, কি বলবেন বলুন। ভদ্রমহিলা আর একটু এগিয়ে এলেন। প্রায় ওহির গায়ের সাথে গা ঘেঁষে দাঁড়িয়ে গদগদ কণ্ঠে বললেন, আমার সাথে এভাবে কথা বলছিস কেন বাবু? ওহির কণ্ঠে এবার খানিকটা উঁচুতে উঠল। মহিলাটার হাত ঝাড়া মেরে বলল, আমি এভাবেই কথা বলি, এটাই আমার স্বভাব। ভালো লাগলে ভালো, আর না ভালো লাগলে রাস্তা মাপুন। আপনাকে আমার সহ্য হয় না। কথা শেষ করে গটগট পায়ে ওহি নিজের রুমে চলে গেল। বেশ শক্ত হাতেই দরজাটা আটকালো। বিকট এক শব্দ হলো, যে শব্দ ওহির রাগের পরিমাণ সম্পর্কে কিঞ্চিত ধারণা দিয়েও দিল। ভদ্রমহিলা তাজ্জব বনে কতক্ষণ তাকিয়ে রইল সেদিকে।
চিত্রা ছটফটে মন নিয়ে বসে আছে বনফুলদের ছাদে। বনফুল নিজের বাংলা বইটা একটু ঘেটে ঘুটে দেখছে। মহিলাটাও পড়াশোনায় বেশ ভালো। চিত্রা অধৈর্য হয়ে একবার সিঁড়ি আর একবার রেলিং পেরিয়ে রাস্তার দিকে তাকাচ্ছে। বনফুল বার কয়েক চিত্রার দিকে তাকালো। মেয়েটার উৎকণ্ঠা সে কিছুটা অবশ্য আঁচ করতে পেরেছে, কিন্তু তবুও ইনে বিনে জিজ্ঞেস করলো, কি রে চিতাবাঘ, এমন করছিস কেন? কোনো সমস্যা? চিত্রা রাস্তা থেকে দৃষ্টি ঘুরিয়ে বনফুলের দিকে তাকালো। মেয়েটা যে মিটমিট করে হাসছে তা চিত্রার চোখ এড়ালো না। তবুও সে বুঝতে পারেনি, এমন একটা ভাব করে বলল, না রে, কোনো সমস্যা না। তোকে না একটা কথা বলতে ভুলে গেছি। বনফুল আগ্রহী কণ্ঠে বলল, কি কথা? আসলে তুহিন ভাই আজ বাড়ি এসে পড়েছে তাড়াতাড়ি। আমি যখন তোদের বাসায় আসছিলাম তখন আমাকে বলেছিল তোকে যেন একটু যেতে বলি, দরকারি কথা আছে নাকি তোর সাথে। আমি বলতেই ভুলে গেলাম। তুহিনের নাম শুনতেই কাঁপাকাঁপি শুরু মেয়েটার। কণ্ঠ খাদে নিয়ে বলল, কি কথা রে চিতাবাঘ, তুই জানিস কিছু? চিত্রা পায়ের উপর পা তুলে মাথাটা হেলিয়ে দিল চেয়ারে। আয়েশি ভঙ্গিতে বসে অতপর বলল, জানি না তো, তুই গেলেই তো জানবি। তোর কথা আমি কিভাবে জানবো? অদ্ভুত। যা তো তাড়াতাড়ি, এমনিতেই লেট হয়ে গেছে। বনফুল দ্রুত উঠে দাঁড়ালো। বইটা বন্ধ করেই ছুট লাগালো চিত্রাদের বাড়ির উদ্দেশ্যে। তার দেখে খিলখিল করে হেসে উঠল চিত্রা। অস্পষ্ট স্বরে বলল, পাগলি মেয়ে। সূর্য তখন পশ্চিম আকাশে প্রায় হেলে পড়েছে। প্রকৃতির আধার চিত্রার চোখ ঘুমে ভার ভার হয়ে এসেছে। চোখ কিছুটা লেগে আসতেই কারো পায়ের ধ্বনি কানে ভেসে এলো। চোখে গভীর ঘুম আসা মানে প্রেমিক পুরুষকে দেখতে চাওয়ার তীব্র ইচ্ছা, তা ভেতর ভেতর তুমুল যুদ্ধ শুরু হলো। অতপর ঘুম ভেঙে আসা চোখগুলোকে সে টেনে খেলার চেষ্টা করলো। বার কয়েক চেষ্টায় সে সফলও হলো। নিভু নিভু চোখের পাতা ঝাপটাতে ঝাপটাতে অস্পষ্টভাবে তার আশেপাশের দৃশ্য ফুটে উঠল চোখের পাতায়। এমন গরম আবহাওয়ার মাঝেই একটা শীত শীত ভাব তাকে ঝেঁকে ধরেছে। প্রকৃতিটা বেশ আরামদায়ক ঠেকছে। চিত্রা নড়েচড়ে বসলো। চোখগুলোকে পুরোপুরি খুলে আশেপাশে তাকাতেই দেখলো প্রকৃতির বুকে গম্ভীর রাত নেমে গিয়েছে ততক্ষণে। তার চোখ লেগেছে অনেক সময় হয়েছে বোধ হয়। চিত্রা বাঁ দিকে তাকাতেই তার শীত শীত লাগার উৎস উদ্ভাবন করতে পারলো। বাহার বাইরের ঘরের বিশাল টেবিলটা ফ্যানটা তার দিকে ঘুরিয়ে চালু করা। জানালা ভেদ করে সেই দানবীয় ফ্যানের বাতাসই তাকে ছুঁয়ে দিচ্ছে। ছাদের হলুদ বাল্বটাও জ্বালিয়ে দেওয়া, এমনকি চিলে কোঠার ঘরে আলো জ্বলছে। চিত্রা ভুরু কুচকালো। বাহার ভাই এসে পড়েছে, অথচ তাকে ডাকলো না কেন? গত 3-4 দিন যাবৎ পড়াতেও যাচ্ছেন না। বাহার ভাইয়ের এমন উদাসীনতা বেশ ভাবাচ্ছে চিত্রাকে। চিত্রা উঠে দাঁড়ালো। অনেকক্ষণ একটানা বসে থাকার কল্যাণে পাগুলো ঝিমঝিম করছে। সে দাঁড়িয়ে কতক্ষণ পা ঝাঁকালো। হাঁটার শক্তি সঞ্চিত হতেই সে ধীরে ধীরে এগিয়ে গেল বাহার ভাইয়ের ঘরের দিকে। জানালার কাছটাতে এসেই সে থামলো। ঘরের ভেতর কারো দেখা নেই। আলোটা জ্বালালো কে? ফ্যানটাও বা ছাড়লো কে? চিত্রা ধপ ধপ করে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। রান্নাঘরের বনফুলের মা তখন ব্যস্ত হাতে রাঁধছিলেন। চিত্রাকে দেখেই মুচকে হাসলো। আদুরে কণ্ঠে বলল, কি ব্যাপার? তুই কি আজকাল ঘুমোস না? ছাদেই দেখি ঘুমিয়ে গেলি। চিত্রা রান্নাঘরের সামনে থাকা ওয়াশরুমে গেল। হাত মুখ ধুয়ে মুখ মুছতে মুছতে বলল, ও, তুমি তবে ফ্যান লাইট জ্বালিয়ে এসেছো? হ্যাঁ। আয়েশা খাতুন মুচকি আসলেন মেয়েটার কথা শুনে। কাজে মনোযোগ রেখেই বললেন, তো তুই কি ভেবেছিস কে জ্বালিয়েছে? চিত্রা আমতা আমতা করে বলল, কেউ না। আয়েশা খাতুন খিলখিল করে হাসলেন। চিত্রার কাছে এসে মাথায় হাত বুলিয়ে বললেন, তুই যার কথা ভেবেছিস সে তো গত 4 দিন ধরে বাড়িতেই আসেনি। কোথায় গেল, কি করলো কিছুই জানি না। ছেলেটা যে কবে মানুষ হবে। তোমার ছেলে কি মানুষ না, পরিটরি নাকি গো? কথা শেষ করে দুজনে আবার নতুন উচ্ছ্বাসে হেসে দিল। তুহিন খাটে হেলান দিয়ে ফোন টিপছে। বনফুল কফির কাপ নিয়ে দরজার বাহিরে দাঁড়ালো। এ বাড়িতে এসেছে অনেকক্ষণ হলেও এ ঘরে এতক্ষণ আসার সুযোগ হয়নি। যখন দেখেছে তুহিনকে কফি দিতে হবে তখন এই কাজটা নিজের হাতে নিয়ে নিয়েছে উছিলায়। আসো বনফুল, দাঁড়িয়ে আছো কেন?
তুহিনের কণ্ঠে কেঁপে উঠল মেয়েটার সর্বাঙ্গ। সে ধীর পায়ে এগিয়ে গেল তুহিনের কাছে, কফির কাপটা এগিয়ে দিতে দিতে বলল, তোমার জন্য দিয়েছিল বড় চাচি। তুহিন উঠে বসলো, মিষ্টি হেসে বলল, তুমি কষ্ট করে আনতে গেলে কেন? মেয়েটার থুতনি প্রায় চিবুকের সাথে লেগে যাওয়ায় জোগাড়। মাথাটা তেমন নিচু রেখেই ছোট ছোট করে বলল, কোথায় কষ্ট, অল্প একটু কাজ তো। তুহিন ক্ষীণ হেসে কফির কাপটা নিল, পা দুলাতে দুলাতে বলল, পড়াশোনার খবর কি? ভালো। মন দিয়ে পড়াশোনা করবে, কেমন? বনফুল ডানে মাথা দুলালো। তুহিন কফিতে চুমুক দেওয়ার পর মেয়েটা প্রশ্ন ছুড়ল, তুমি কি কিছু বলবে আমাকে? চিতাবাঘ বলল। চিত্রার নাম শুনে তুহিন ভুরু কুচকালো, কপাল কুচকে কিছুক্ষণ মনে করার চেষ্টা করে বলল, না তো, কি বলবো? বনফুল চোখ বড় বড় করে তাকালো। তার যা বোঝার সে বুঝে গেছে, মেয়েটা তার সাথে নিশ্চয় মজা করছে, আর সে কিনা লাফাতে লাফাতে চলে এলো। নিজের কাজে নিজেই লজ্জা পেল সে। লজ্জায় সেখান থেকে চলে আসতে নিলে বাদ সাধল তুহিন। কফির কাপটা খাটের সাথে লাগানো ছোট টুলটার উপর রেখে বলল, বনফুল দাঁড়াও, এসেছো ভালো হয়েছে, একটা কথা আছে। বনফুল চোখ তুলে তাকালো, কিছুটা আগ্রহী হয়ে জিজ্ঞেস করলো, কি কথা? তুহিন খাট ছেড়ে উঠে দাঁড়ালো, অফিসের ব্যাগটা থেকে একটা প্যাকেট বের করে এগিয়ে দিল বনফুলের দিকে। মিষ্টি এসে বলল, শুনেছিলাম তোমার পায়ে নুপুরে নাকি ভীষণ ভালো মানাবে, তাই এনেছি। তুহিনের কথা শুনে মেয়েটা চমকে গেল। অনাকাঙ্ক্ষিত আনন্দে তার চোখ টলমল করে উঠল। কাঁদতে গিয়েও কাঁদল না, বহু কষ্টে চোখের জল আটকে রেখে বলল, কে বলেছে? শুনেছি কোথাও জানাও, এবার নাও তো দেখি। তুহিনের তারা দেখে বনফুল হাতে গিয়ে দিল। কাপা কাপা হাতে প্যাকেটটা নিয়েই নিল, ছুটে চলে গেল তুহিনের ঘর ছেড়ে। লোকটা তার পছন্দের এত দাম দেয়, এতটা ভাবতে তার ভীষণ রকমের কান্না এলো। বেশ রাত করে ঘুমানোর ফলে চিত্রার মাথা ভার হয়ে আছে ঘুম থেকে ওঠার পরপরই। বাহার বাইয়ের চিন্তায় মেয়েটা আজকাল ঘুম হচ্ছে না, কিন্তু সে খবর কি মানুষটার আছে? গত 4-5 দিন ধরে নিখোঁজ হয়ে আছে। এদিকে চিত্রা মানবিক কেঁদে কেটে রাত পার করছে। তাছাড়া রাতে ভীষণ বাজে স্বপ্ন দেখছে, যার জন্য শরীরটা ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে। চিত্রা ঘড়ির দিকে তাকালো, দুপুরে 1টা বাজছে। চিত্রা অবাক, এত বেলা অবধি সে ঘুমিয়েছে। ধরফর করে খাট থেকে উঠে বসলো। বার কয়েক নিজের মাকে ডাকলো, কিন্তু উত্তর এলো না। একে একে সবাইকে ডাকলো, কিন্তু কোনো জবাব নেই। পুরো বাড়ি নিশ্চুপ নিস্তব্ধ। চিত্রার কেমন ভয় ভয় করতে লাগলো। এর মাঝেই ছোট চেরি ছুটে এলো, খুব বিঘ্ন স্বরে বলল, এই চিত্রা বাবু, জানো কি হয়েছে? চিত্রা ভুরু কুচকালো, মাথা দুলিয়ে বলল, কি হয়েছে? আর বাড়ির সবাই কই গেল? বাড়ির সবাই তো পাহাড় ভাইদের বাড়িতে। পাহাড় ভাই তো একটা বউ এনেছে বিয়ে করে, একটুও সুন্দর না। ঘুম থেকে ওঠার পর একটা বিস্ফোরিত খবর চিত্রাকে মুহূর্তে বাকরুদ্ধ করে দিল। সে ভয় পেল অনেক, অথচ মানতে রাজি। ঘুম থেকে ওঠার পর একটা বিস্ফোরিত খবর চিত্রাকে মুহূর্তে বাকরুদ্ধ করে দিল। সে ভয় পেল অনেক, অথচ মানতে নারাজ। সে মনে প্রাণে যে একটা বিশ্বাস এঁটে রেখেছে, তার বাহার ভাই তাকে এতটা ব্যথা দিতেই পারে না। অসম্ভব এবং অসম্ভব এটা। সে বারান্দায় ছুটে গেল। বাহার ভাইয়ের বাড়ির ভেতর অনেকটা উকি ঝুঁকি দিয়ে বোঝানোর চেষ্টা করলো, কিন্তু সক্ষম হলো না। অন্যান্য দিনের মতো হাঁক ছেড়ে ডাকলো বনফুলকে, কিন্তু তাও কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। সে আবার ঘরে এলো ব্যস্ত পায়ে। ঘরে আসার সময় তার সবচেয়ে পছন্দের রঙ্গনা ফুলের গাছটা ভুলবশত পায়ে লেগে ভেঙে গেল। চিত্রার সেদিকে ধ্যান নেই। অন্য সময় এ কাজ হলে সে কেঁদে কেটে বাড়ির মাথায় তুলতো, কারণ এই গাছটা তার বাহার ভাই তাকে দিয়েছে যে। বড় যত্নের গাছ কিনা, কিন্তু আজ তার কোনো খেয়ালই নেই। বরং সে কিছুটা ছুটেই গেল বাহার ভাইয়ের বাড়ির উদ্দেশ্যে। জুতো জোড়া পড়লো উল্টো। চেরি কয়েকবার পিছু ডাকলেও সেদিকে তার ধ্যান নেই। বাহারদের বাড়িতে সকলের ঝটলা। একটা মেয়েকে ঘিরে বসে আছে বাহার ভাইয়ের মা সহ চিত্রাদের বাড়ির মহিলাগণ। তার মাঝে রয়েছে অবনী বেগম আর রোজা সওদাগর। চিত্রার মা তো কলেজে থাকেন এ সময়টা।
চিত্রা চেয়ারে বসে থাকা মেয়েটার দিকে তাকালো। শুকনো জীর্ণশীর্ণ একটা নারী দেহ বসে আছে সেখানে। মুখে ব্রণের অস্তিত্ব, কালো কালো কতগুলো এলোমেলো দাগ, টানা মায়া মায়া দু চোখ, সরু নাক মেয়েটার। চেহারাটা ভীষণ মিষ্টি, বয়সটা ঠিক আন্দাজ করা যাচ্ছে না। কতই বা হবে, 23-এর এপার ওপার। দুটো ঠোঁট শুষ্ক, গালে লেপ্টে আছে অশ্রুর চিহ্ন। মেয়েটা বোধ হয় কান্নাকাটি করছিল কিছুক্ষণ আগে। চিত্রার অন্তরাত্মা কিঞ্চিত মোচড় দিয়ে উঠল। মেয়েটা কেঁদেছিল কেন? মেয়েটা তো বিয়েবাড়ির সময় বাবার বাড়ি ছেড়ে আসার সময় কান্না করে। এ মেয়েটা কি সেজন্যে কান্না করছে? এবার চিত্রা নিজেরই কান্না পাচ্ছে। বাহার ভাই সত্যি সত্যিই তাকে ধোকা দিল না তো? আয়েশা খাতুনের দৃষ্টি পড়ল চিত্রার দিকে, মুচকি হেসে বলল, এমা, আজ কে ডাকলো তোরে? তোদের বাড়ির মানুষ তো আমাদের বাড়িতে, উঠলি কিভাবে? চিত্রার চোখ জল পরিপূর্ণ হলো, গলায় কান্নারা দলা পাকিয়ে আসছে। সে চোখ উল্টিয়ে কিছুক্ষণ আশেপাশে তাকিয়ে চোখের জল লুকানোর চেষ্টা করলো, কিন্তু সক্ষম হলো না। চোখের জল কি আমাদের কথা শোনে না, সব সময় অবাধ্য। আর তার এই অবাধ্যতার কারণে আমরা কখনো কখনো নিজের মানুষের কাছে দুর্বল প্রমাণ করে ফেলি, কখনো বা নিজেদের বানাই হাসির পাত্র। অবনী বেগম চিন্তিত ভঙ্গিতে উঠে এলেন, চিত্রাকে কিছুটা ঝাপটে ধরে বললেন, ওমা ওমা, কাঁদছো কেন? কি হয়েছে চিত্রা? ভয় পেয়েছো? এমন আদুরে স্বর শুনে কান্নারা কি আর চুপ থাকে? চিত্রা কান্নারাও চুপ রইল না। চিত্রা হাওমাও করে কেঁদে উঠল, মনে মনে বারবার সৃষ্টিকর্তাকে ডেকে বলল, এটা যেন দুঃস্বপ্ন হয়, চিত্রা যেন এখনই ঘুম ভেঙে না যায়। সে না হয় খারাপ স্বপ্ন ভেবে ভুলে যাবে সব, কিন্তু চিত্রার ডাক বোধহয় উপরওয়ালা শুনল না, পুরোটাই বাস্তব হলো। অবনী বেগমের পাশাপাশি এবার যুক্ত হলো আয়েশা খাতুনও। মেয়েটাকে কাঁদতে দেখে সে আবার বসে থাকতে পারল না। সেই চিত্রার মাথায় পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বললেন, কি হয়েছে তোর? ভয় পেয়েছিস? খারাপ স্বপ্ন দেখেছিস মা? চিত্রা কেঁদেই চলছে, কান্না কেন থামি নেই। সকলের মুহূর্তেই তাজ্জব বনে গেল। বাহারও ধপধপ পায়ে দ্রুত নেমে এলো ছাদ থেকে। লোকটার চুল বেয়ে বরাবরের মতন পানি পড়ছে, ছাইরাঙ্গা টি শার্টটা শরীরে মুছে রেখেছে। লোকটা কপালে ভাঁজ ফেলল, বিস্মিত কণ্ঠে বলল, এই মেয়ে, কাঁদছো কেন? কি সমস্যা? বাহারকে দেখে চিত্রার কান্নারা আহ্লাদি হলো। চিত্রা ঠোঁট ফুলিয়ে হেসকি তুলতে তুলতে বলল, আর বাড়ির সবাই কই রে? আপনি নাকি বিয়ে করেছেন? ও বাহার সব উপস্থিতির সবাই যেন আকাশ থেকে পড়ল। বাহার তো বেশ জোরে সরেই বলল, কি কি খেয়েছো ঘুম থেকে উঠে? বাহারের অভিব্যক্তি চিত্রাকে যা বোঝানোর বুঝিয়ে দিল। সে যে বড়সড় একটা ভুল করে ফেলেছে সেটা বুঝে ফেললে মুহূর্তেই। সে চোখ বড় বড় করে বলল, ওই মেয়েটা কে? ও তোর বাহার ভাইয়ের বান্ধবী, বেড়াতে আসছে। আয়েশা খাতুনের দুই বাক্যই চিত্রার কান্না নির্বাসিত হলো। চেরি মেয়েটার কথায় লাফানো যে তার বিরাট ভুল হয়েছে সেটা তার মস্তিষ্ক মুহূর্তেই অনুভব করে ফেলল। অবনী বেগম কণ্ঠে এখনো চিন্তার ছোঁয়া। সে চিন্তিত কণ্ঠে বলল, কান্না করছিলে কেন চিত্রা? চিত্রা আমতা আমতা করলো, এদিক ওদিক তাকিয়ে ছোট করে বলল, খারাপ স্বপ্ন দেখেছি ছোট মা। সেই জন্য কাঁদতে আসে বোকা মেয়ে? চিত্রা মুচকি হাসলো। তার বুকের উপর থেকে বড়সড় একটা পাথর যেন মুহূর্তেই পড়ে গেল। আহা কি শান্তি! ঘুম থেকে উঠে কি কান্নাকাটি না করতে হলো মিছিমিছি। চিত্রা আর চোখে তাকালো বাহার ভাইয়ের দিকে। লোকটা কেমন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে, মনে হচ্ছে এ যেন ভর্ষ করে দিবে তাকে। চিত্রা আর বাক্য ব্যয় না করে ছুটে গেল নিজেদের বাড়ি। জেনে শুনে বাঘের মুখে পড়ার কোনো মানেই হয় না। তুমুল রোদ মাথার উপরে, বিশাল আকাশে সূর্য যেন তার সবটুকু আলো ঢেলে দিয়েছে। গরমের ঘেমে একাকার ওহি। মাথার উপরে গোলাপি রঙের ছাতাটা কিছুটা ছায়া দেওয়ার চেষ্টায় নিয়োজিত, তবে এমন তুখর রোদের কাছে হাত ছাতাটা নিতান্তই সামান্য কিছু। ওহি চোখের গোল গোল চশমাটা আর একটু ঠেলে দিয়ে আটসাট করে চোখের সাথে। শরীরে একটা হাঁটু সমান ঢিলে সাদা রঙের শার্ট, গলা ঝুলিয়ে রাখা স্কার্ফ গাঢ় খয়েরি রঙের, হাতে চিকন চেইনের ঘড়ি, মুখে নেই কোনো প্রসাধনীর ছোঁয়া। মেয়েটা সব সময় সাধারণ থাকতে পছন্দ করে।
ফার্মগেটে রাস্তা পেরিয়ে সরু গলি ধরল সে। পথে আজ রিক্সা গাড়ি খুব স্বল্প, আর যতটুকু আছে সেগুলো ধানমন্ডি অবধি যেতে চাচ্ছে না। কি ভীষণ যন্ত্রণায় পড়ল সে, তাই কিছুটা পথ হেঁটেই এগোচ্ছে। দেখা যাক কোনো রিক্সা গাড়ি আদৌ পায় কি না। বেশ খালি রাস্তায় একটা মিষ্টি মেয়ে দাঁড়িয়ে আছে, তার সামনে আইসক্রিমের ভ্যান। ওহি চোখ পিটপিট করে তাকালো মেয়েটার দিকে। ভীষণ পরিচিত মনে হলো বাচ্চাটাকে। ওহি তাই ছোট কণ্ঠে ডাক দিল, এই বাবু তুমি ওহির এক ডাকেই বাচ্চাটা ওহির দিকে তাকালো। মিনিট কয়েক ব্যয় করলো ওহির মুখমণ্ডলে, তারপর হুট করে রাজ্য জয় করা এক হাসি দিয়ে ছোট ছোট পায়ে দৌড়ে এলো। ওহির হাঁটু জড়িয়ে ধরলো ভীষণ আদুরে হাতে। ওহি বাচ্চাটার মাথায় হাত বুলালো, মিষ্টি হেসে বলল,